This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহার ঝুলি হইতে কাপড়ে মোড়া একটি তুলট কাগজের লিখন বাহির করিলেন। কাগজখানি দীর্ঘ কোষ্ঠীপত্রের মতো গোটানো। সন্ন্যাসী সেটি মেজের উপর খুলিয়া ধরিলেন। হরিহর দেখিল তাহাতে নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের নিম্নে একটি প্রকাণ্ড ছড়া লেখা আছে। তাহার আরম্ভটা এইরূপ: পায়ে সরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়া পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানী। ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানী। ছড়া না, এটা আসলে সংকেত। গুপ্তধনের হদিশ পাওয়ার হেয়ালি এবং সংকেত, এটা যদি একবার মিলিয়ে দিতে পারেন না, ব্যাস সোনা দানা রত্ন রত্ন এগুলো যে কোনো সময় আপনার হাতের মুঠোয় চলে আসবে। সোজা কথা, এগুলো হাতছানি দিচ্ছে, কিন্তু সেটা করতে গেলে এই ধাঁধার উত্তরটা জানাটা তো আগে জরুরি। ইতিহাস কি বলে জানেন? এই ধাঁধা জিনিসটা খুব গোলমেলে। যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে নাকি বিশ্বের প্রথম ধাঁধাটা তৈরি হয়ে গেছিল। মানে ধাঁধার বয়স যিশুর থেকেও বেশি। আর অতটা পুরনো না হলেও আমাদের দেশেও তো মোটামুটি ধাঁধা তো বেশ প্রবীণ, আপনারা জানেন সেটা। অনেক দিন ধরে ধাঁধার উল্লেখ আছে আমাদের সাহিত্যে, এবং এ ব্যাপারে মহারিষি বেদব্যাস তিনি তো আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন ওই মহাভারতের বনপর্বে। মনে আছে আপনাদের? যুধিষ্ঠিরের পরীক্ষা নিয়েছিল সেই যক্ষ, অনেক প্রশ্ন করেছিল, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এক একটা ধাঁধা। ওই যক্ষ যেরকম যুধিষ্ঠিরের পরীক্ষা নিয়েছিলেন, তেমনি আজ তো আমাদেরও পরীক্ষা নিলেন দুজন, একজন না দুজন। একজনের নাম অমিত শাহ আর আরেকজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যক্ষ যেমন যুধিষ্ঠিরকে ওই ধাঁধার সমাধান করতে দিয়েছিলেন, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনেই আমাদের জন্য ধাঁধা বানিয়ে দিয়েছেন, আমাদের সমাধান করতে দিয়েছেন এই ধাঁধা। অমিত শাহ কী বলেছেন জানেন? 2026 বিধানসভা ভোটে বিজেপি 2/3 অর্থাৎ 2/3 আসন জিতবে। 2094টা মোট আসন, তার 2/3 মানে 196টা আসনে জিতবে। এটাই নিশ্চয়ই তার মানে তিনি দাবি করছেন। এবার দেখুন 2021 সালের বিধানসভা ভোটের আগে অমিত শাহ কী বলেছিলেন? বলেছিলেন 200-র বেশি আসনে জিতবেন। মানে এবার তার থেকে 4টে আসন কমালেন। 2021 সালে ছিল আব কি বার 200 পার, এবার হলো আব কি বার 196 পার, 196। দেখুন সংখ্যার তারতম্যে কিন্তু বিরাট কিছু ফারাক হয়নি, কিন্তু মুশকিল হচ্ছে যদি আপনি মনস্তাত্ত্বিকভাবে দেখেন তাহলে কিন্তু এটা অনেকটা ফারাক। অনেকটা সেই বাটার দোকানে জুতোর দামের মতো। দেখবেন ফুল কখনো লেখা থাকে না। 1000 টাকা লেখা থাকলে লোকের হঠাৎ মনে হবে আরে 3 অঙ্কের জায়গায় 4 অঙ্কে চলে গেল দামটা, 4 অঙ্কে যাব না। কিন্তু যে মুহূর্তে 999.99 করবে তখন মনে হবে ও না ঠিক আছে 1000 টাকা দাম না, 900-র মধ্যে আছে। এটা হচ্ছে মনস্তত্ত্ব। আর রাজনীতি সেটা তো একই সঙ্গে মনস্তত্ত্ব আর সংখ্যাতত্ত্ব, এবং সেই দুটোর নিরিখেই রাজনীতির ময়দানে এই সংখ্যাটার 4-এর ফারাকটা কিন্তু অনেক। ভোটের অঙ্কে আপনি একটা আসনও যদি কম পান মানে আপনি হেরো। সেখানে সব থেকে বড় ধাঁধাটা কেন তাহলে তৈরি করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ভাবছেন তো? কারণ তো আছে, বিনা কারণে রাজনীতিকরা তো কিচ্ছু করেন না। এবার 5 বছর আগে যা টার্গেট ছিল তার থেকে শটান 4টে আসন কমিয়ে দিয়েছেন। কম কথা নয়। কেন দিলেন? যারা পোল ভল্টার তারা তো একটু একটু করে টার্গেট বাড়ান। প্রথমে যতটা লাফালেন তার পরের বার তার থেকে আরেকটু বেশি চেষ্টা করেন, তারপরের বার আর একটু বেশি।
এবার প্রত্যেকবার তারা হাইট বারটা একটু একটু করে উঁচু করতে করতে যান। রাজনীতি যারা করেন তারাও কিন্তু ভল্ট মানে ডিগবাজি খেতে ওস্তাদ। তাহলে তাদের জন্য বিষয়টা উল্টে গেল কেন? সেটা কি গতবার ওই ভল্ট মেরে পোল টপকাতে গিয়ে পায়ে লেগে পোলটা পড়ে গেছিল বলে ওই জন্য একটু নিচে, জাস্ট একটু নিচে নামিয়ে টার্গেটটাকে সেট করলেন? এবার সেটা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে এর পেছনে একটা নিগুড় অঙ্ক রয়েছে। দেখুন, 2021 সালে 200 লাভ দিতে পারেননি বলে যদি এটা কমিয়ে থাকেন, সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলবে, মার্কেটিং স্ট্র্যাটেজি বলবে, আরে টার্গেট যত বেশি দেবে ততই তো তার কাছাকাছি পৌঁছানোর একটা চেষ্টা থাকবে। 200 বলেছিলেন, ঠিক আছে, 77-এ পৌঁছেছিলেন, সেখান থেকে কমিয়ে দিলেন মানে তো আসলে রেজাল্টটা যেটা আসবে সেটা একটু কমে যাবে। খেয়াল করে দেখুন, 200-র জন্য 77 হলে সেই অঙ্কের হিসেবে কেউ কেউ ভাবতে পারেন ওই 73-74 আসনে না এবার থেমে যায়। এই একটা ভাবনা তো অন্তত বিরোধীরা, মানে বিজেপির বিরোধীরা, তারা তো রটাবেনি, ছড়াবেনও বটে, কারণ তারা চান এই বিষয়টাকে লোকের সামনে তুলে ধরতে। তাহলে অমিত শাহ তিনি কি মনে করলেন? তিনি তো নিশ্চয়ই বিরোধীদের হাতে এরকম একটা গরমাগরম জিনিস তুলে দেওয়ার জন্য এই ধাঁধাটা করেননি। দেখুন, একটা হতে পারে তিনি একটা বাস্তবোচিত দৃষ্টিভঙ্গিতে পুরো বিষয়টা দেখেছেন। হয়তো তার মনে হয়েছিল যে গতবারের টার্গেটটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, মনস্তাত্ত্বিকভাবে ওই 200-র ঘরে পৌঁছে ওটা কি একটু বেশি মানসিক চাপ দিয়ে ফেলেছিল, তাই জন্যে কি এই 100-র ঘরে মানে 196 আসনের টার্গেট তিনি একটা সেট করে দিলেন। মনে হলো এটা খুব বাস্তবসম্মত, মানে এমন কিছু আসন কমালেন না, অথচ বিজেপির নেতাদের হয়তো মনে হলো যে না, এবার টার্গেটটা হাতের মুঠোয় আছে, নাগালের মধ্যে আছে, এবার ঝাঁপিয়ে পড়া যায়। এটাই কি তারা মনে করলেন বা তাদের মনে করানোর চেষ্টা করলেন? শাহ বুঝিয়ে দিলেন এইবার এইটা তিনি ওদের কথা বুঝতে পেরেছেন, ওদের অবস্থা বুঝতে পেরেছেন, তাই বাস্তবিক যেটা সম্ভব সেটাই দিয়েছেন। এবার আরও একটা জিনিস আছে, এটাও হতে পারে যে তিনি এই টার্গেটটা বেঁধে দিয়ে এখানকার লোকজনকে বুঝিয়ে দিলেন যে এবারে কিন্তু যদি তোমরা এই নম্বরটা না টপকে যাও তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। আজকেই তিনি ওই বিজেপির এখানকার বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বসে আলোচনায় সেখানে প্রচুর বকাঝকা করেছেন বলে শুনেছি, কিন্তু তার মনের মধ্যে নিশ্চয়ই এইটা ঘুরে বেড়াচ্ছে, ওই 296 জিতুন, 200 জিতুন বা 147, আসলে এই সংখ্যাগুলোর কোনো একটাতে পৌঁছে গেলেই ক্ষমতায় কিন্তু তারাই চলে আসবেন। এটা ভেবেই নিশ্চয়ই মনে মনে তিনি ওই মুচকি হাসছেন, কিন্তু ওই 2/3 বলে একটা ধাঁধা তৈরি করে দিয়ে গেছেন। इस बार कितना होगा? मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। দুঃশাসন বাবুদা, 2 চোখে, 1 চোখে দুর্যোধন আর 1 চোখে দুঃশাসন, বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার আমার ধারণা 50-এর নিচে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দেবেন, খুব দ্রুত তড়িৎ গতিতে নামাবে। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার, হয়ে গেছে পগার পার। দেখুন, প্রত্যেক ক্রিয়ারই তো একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। বিজ্ঞান বলেছে, যদিও রাজনীতিও বলেছে, এবং সত্যি বলতে কি রাজনীতি বিজ্ঞানের থেকে আজকে অন্তত এই বাংলায় অনেক এগিয়ে। সুতরাং রাজনীতি হয়তো ভাবছে যে যা বলার তা আমিই বলেছি। ও নিউটনের আগেই, অনেক আগেই আমরা রাজনীতি পুরো ব্যাপারটা জেনে গেছিল আর কি, ওটা ওই সূত্রটা নিউটন আবিষ্কার করেননি ধরে নিচ্ছি আমরা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু, সবাই যেভাবে পগার পার, দেশ পার, তড়িৎ গতিতে পতন, এরকম বিভিন্ন কথাগুলো বলে বিজেপির কাটা গায়ে নুন, বা এটা বলেছে নুনও না, একেবারে চিলি সস ছেটালেন। তাতে কি মনে হচ্ছে জানেন? বিজেপির নেতারা নিশ্চিতভাবে ভাবছেন কি দরকার ছিল অমিত শাহের এই 2/3 ধাঁধাটা দেওয়া, না দিলেই পারতেন, এই কথাগুলো শুনতে হতো না। আসলে
এই ধরনের রাজনৈতিক ভবিষ্যৎবাণী না একবার করা হয়ে গেলে আর পিছিয়ে আসার কোনো উপায় থাকে না, ওই বাঘের পিঠে চাপার মতো। এটাও অনেক রকম বাঘ হয় তো রাজনীতিতে, এটা হচ্ছে তার মধ্যে আরেকটা। এ ধরনের রাজনৈতিক ভবিষ্যৎবাণী করলেও বিপদ, না করলেও বিপদ। দিল্লি কা লাড্ডু করলে বিপদ হচ্ছে ভবিষ্যৎবাণীটা না মিললে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসুরা যেরকম আজকে খোঁচা দিচ্ছেন সেরকম খোঁচাগুলো হজম করতে হয় এবং দীর্ঘদিন ধরে হজম করতে হয়। এক্ষেত্রে 5 বছর ধরে হজম করছে বিজেপি। আর না করলে শুনতে হয় যে ওরা তো নিজেদের জেতার কথা ভাবতেই পারছে না, একটা বড় সড়ো আসন জিতবে এটা তো স্বপ্নই দেখতে পাচ্ছে না। আর যারা স্বপ্ন দেখে না তারা আসলে নিজেরা আত্মবিশ্বাসী নয়, সেই জন্য ওই শঙ্কা টঙ্কার মধ্যে যাচ্ছে না। এবার এই দ্বিতীয় চাপটা প্রথমটার থেকে কিন্তু অনেক বেশি। খেয়াল করে দেখুন, একদিকে তাদের এরকম দুর্বল ভেবে নিয়ে প্রতিপক্ষের মনোবলটা বেড়ে যায়, আর এইসব শুনতে শুনতে নিজের দলের খেলোয়াড় মানে এক্ষেত্রে নেতা কর্মীদের কাঁধ ঝুলে যায়। খেলতে নেমে কোনো দল যদি আত্মবিশ্বাস না দেখায় তাহলে তো বুঝতে হবে যে তারা জেতার জন্য খেলছে না, সতর্ক এগুটিয়ে রয়েছে, কোনো মতে খেলাটা শেষ করতে পারলেই বাঁচে। এবার যে দলটা রাজ্যে ক্ষমতা দখল করতে মরিয়া, যাদের নেতা বারবার ভাবছেন যে এবার নয় তো নেভার, তাদের জন্য তো এরকম আত্মবিশ্বাসের মানে কোথাও গিয়ে খামতি দেখানো সাজে না। শ্যামাপ্রসাদের বাংলায় বিজেপি যদি এবারও ক্ষমতায় না আসে তাহলে সেটা কিন্তু তাদের জন্য একটা জাতীয় স্তরে বড় সেটব্যাক হবে বলে বিজেপি নেতারা নিজেরাই ঠিক করে নিয়েছেন। সুতরাং অমিত শাহ এই কনফিডেন্সটুকু না দেখালে তৃণমূল ক্রমাগত প্রচার করতো বিজেপি শুরুতেই হাল ছেড়ে দিচ্ছে, আর তাতে ভোটের আগে বিজেপির কর্মীদের ওপর পাহাড় প্রমাণ চাপ তৈরি হয়ে যেত। মরিয়া হওয়ার বদলে তারা বসিয়া পড়িতেন। তাই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ ঘোষণা করেছেন যে এবার তারা 2/3 জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। এরা যে সরকার গড়ার জন্য যেখানে 148 আসন জিতলেই হয়ে যায়, সেখানে 196 মানে তো জয় পেরিয়ে অনেকটা, একদম নিশ্চিন্ত জায়গা। এবার রেজাল্ট বেরোলেই তার মানে বিজেপি সরকার গড়ে ফেলবে, এরকম একটা শরীরী ভাষা তৈরি করে দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে, স্বপ্নটা যতই বাস্তবসম্মত হোক সেটা দেখার জন্য তো কোনো একটা ভিত্তি দরকার, কোনো একটা অবলম্বন দরকার। কিসের ওপর ভিত্তি করে অমিত শাহ বাংলায় এই যে বিজেপি 196 আসন জিতে কমপক্ষে জিতে সরকারে আসবে এটা বললেন? মানে কেন তাদের মনে হচ্ছে যে বাংলার মানুষ তাদের 196টা আসন দেবে? গতবারের ওই 77 যেটা পরে আরও কমে গেছিল, বা তারপরের লোকসভায় অতগুলো আসন কমিয়ে দেওয়ার পরেও, এটা কিন্তু আরেকটা ধাঁধা। অমিত শাহের আজকের প্রেস কনফারেন্স পুরোটা শুনেছি জানেন তো। তিনি খেয়াল করে দেখুন, এবার কিন্তু অত্যন্ত আপনাদের দেখে মনে হবে যে প্রত্যেকটা কথায় তৃণমূল সরকারকে ঠুকেছেন। বেশ আক্রমণাত্মক বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু যদি খুব ভালো করে শোনেন দেখবেন আসলে তিনি অত্যন্ত সংযত এবং সতর্ক ছিলেন। তিনি কোথাও একবারের জন্য ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেননি, মানে ভুল শুধরোচ্ছিলেন। কিন্তু বহুবার দল হিসেবে তৃণমূল আর সরকার হিসেবে তৃণমূল পরিচালিত সরকারের সমালোচনা করেছেন, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতার কথা পর্যন্ত বলেছেন, সেটা নিন্দামন্দ করেছেন। কিন্তু ব্যক্তি মমতাকে একবারের জন্য সরাসরি আঘাত করেননি, যার থেকে তৃণমূল বলতে পারে দেখেছো বাংলার মেয়েকে কিভাবে আঘাত করছে। আরেকবার ওই বাংলার মেয়েকেই চায়, নিজের মেয়েকেই চায়, এই প্রচারটা যাতে তৃণমূল করতে না পারে, সেটা যে তারা গতবার থেকে শিক্ষা নিয়েছেন, এটা কিন্তু অমিত শাহের আজকের বক্তব্যের মধ্যেও খুব বেশিভাবে পরিষ্কার। আরেকটা জিনিস, যে জায়গাটার ওপর দাঁড়িয়ে তারা এবার জয়ের স্বপ্ন দেখছেন, সেখানটাতে যাতে তৃণমূল কোনোভাবে ভাগ বসাতে না পারে, সেজন্যও তিনি অত্যন্ত সতর্ক। এটা সতর্কতা নাম্বার 2। দেখুন, বিজেপি হিন্দুত্বের ওপর নির্ভর করে এবারের ভোটে লড়ছে, এটা নতুন কিচ্ছু নয়। তারা চাইছে হিন্দু ভোটটাকে একজোট করতে, তাহলেই তারা গতবার যা ভোট পেয়েছিল তার থেকে আর 5-6% যদি বেশি পেয়ে যায় তাহলেই কেল্লাফতে হয়ে যাবে, এটা ভাবছে।
এটাও নতুন কিছু নয়। নতুন বিষয়টা হলো তারা যেরকম একই সঙ্গে ওই তৃণমূলের ভোট ব্যাংক অর্থাৎ সংখ্যালঘু মুসলিম ভোটের মধ্যে একটা ফাটল বা ভাগাভাগির ব্যবস্থা করে দেওয়ার একটা চিন্তাভাবনা মাথার মধ্যে রেখেছেন, একইভাবে তাদের নিজেদের ভোট ব্যাংকেও তো ফাটল ধরতে পারে। বিশেষ করে এই সংখ্যাগুরু হিন্দু ভোট, এটা কিন্তু কোনোদিন ওই বিরাটভাবে যে একজোট হয়েছে এরকম না, এটার মধ্যে এমনি অটোমেটিক অনেকগুলো ভাগাভাগি আছে, সেগুলোকে তারা কাছাকাছি এনে জোর দেওয়ার চেষ্টা করেছেন আজকের সেই বক্তব্যের মধ্যে খুব পরিষ্কার। কিন্তু পাশাপাশি হালকা করে সেই চেষ্টার মধ্যে দিয়েই ওই তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল ধরানোর বিষয়টা নিশ্চিত করতে যে চাইছেন অমিত শাহ, সেটাও কিন্তু পরিষ্কার। এবার সেটা কিভাবে? দেখুন, তৃণমূল সাম্প্রতিককালে যে একটা সফট হিন্দুত্ব বা হালকা হিন্দুত্বের হাওয়া তুলে বিজেপির ভোট কাটতে চাইছে, এটা কিন্তু অমিত শাহ খেয়াল করেছেন। এবং সত্যি বলতে কি বিজেপি নেতাদের কাছে এটা একটা নতুন সাবজেক্ট। সুতরাং অমিত শাহ সেই জায়গার থেকেই আজকে তাদের দিক নির্দেশ করেছে। सांप्रदायिक तुष्टीकरण को इस राज्य सरकार ने अपनी नीति के रूप में स्वीकार कर लिया है। আমি বাজে কথা কম বলি, এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। अब मरहम लगाने का प्रयास हो रहा है, मगर अब मरहम लगाने से कुछ नहीं होता है। জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। बंगाल की हिंदुओं के हृदय पर घाव इतना गहरा बैठ गया है कि कोई मरहम काम नहीं आएगा। अब आपका जाने का समय तय हो गया है। দুর্গা অঙ্গন আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। किसी भी कारण से मंदिर बनाते ही इसका स्वागत करता हूं, मगर बहुत देरी कर दी है उन्होंने। মলম লাগানোর চেষ্টা বললেন, এটা বলার মধ্যে দিয়ে অমিত শাহ দুটো জিনিস কিন্তু পরিষ্কার করে দিলেন। এক, হিন্দুদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্ষত তৈরি করেছেন। আর দুই, এই যে দীঘায় জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দির, এর সঙ্গে সঙ্গে পাড়ায় পাড়ায় যেগুলো ছোটোখাটো মন্দির টন্দির বা বিভিন্ন ক্ষেত্রে এই সব ব্যাপারে যা যা সহায়তা তৃণমূল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছে, সেগুলো আসলে ওই ক্ষতে মলম লাগানো, অর্থাৎ দায়ে পড়ে এগুলো করা হয়েছে, এগুলোর পেছনে প্রকৃত ভক্তি নেই। এবার কোথায় শুরু করেছেন তার মানে বুঝতে পারছেন? এটা বলার মানেই তো তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে তৃণমূল আসলে ভোটের প্রয়োজনে সব করতে পারে। এটা 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 একই সঙ্গে হিন্দুদের জন্য বার্তা এবং একই সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের জন্যও তো বার্তা। অমিত শাহ বলেছেন যে তৃণমূল সরকার সাম্প্রদায়িক তোষণটাকে একদম নীতি করে ফেলেছে। এবার তিনি এই মুসলিম তোষণের অভিযোগটা করেছেন এইটা বোঝাতে যে সুনির্দিষ্ট হয়, কোথাও কোনো ফাঁক রাখেননি, কাউকে এক্ষেত্রে কিন্তু গেস করার জায়গা দেননি যে তিনি কি বলতে চাইছেন। এই যেখানে ধাঁধা দরকার সেখানে ধাঁধা, যত ধাঁধার কথা ভাববেন তত বেশি তাদের বক্তব্যের মধ্যে ঘুরপাক খাবেন। আর যেখানে খুব সহজ সরল সোজা বাংলায় বলে দেওয়ার কথা সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এই যে বলে দিলেন মুসলিমদের তোষণ করেছেন, সুতরাং হিন্দুদের মনে ক্ষত তৈরি হয়েছে। এবার সেই ক্ষতটা তৈরি হয়েছে বলেই সেই ভোট ব্যাংকটার মধ্যে থেকে বাড়তি ভোট পাওয়ার প্রয়োজন আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মলম লাগাচ্ছেন। এইটাই হচ্ছে বলার মূল উদ্দেশ্য। আর একই সঙ্গে মুসলিমদের বুঝিয়ে দেওয়া যে এক, তোমাদের ওপর ভরসা নেই, তোমরা একাই হবে না, ওই জন্য হিন্দুদেরও লাগবে, এবং তোমরা বুঝে নাও যখন দরকার পড়বে তখন হিন্দুদের তোয়াজ করতে, হিন্দুদের মলম লাগাতে কোনো রকম দ্বিধা করবেন না। সুতরাং তোমাদের পাশে যেটা আছে সেটাও ভোটের প্রয়োজনে, এখন হিন্দুদের পাশে যে থাকছে সেটাও ভোটের প্রয়োজনে। সোজা সবটা পরিষ্কার। এটার মাধ্যমে তিনি প্রমাণ করার যেরকম চেষ্টা করলেন যে সফট হিন্দুত্ব লাইনটা একদম প্রয়োজন ভিত্তিক, এতে তাদের নিজেদের যে হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা সেটা খানিকটা জোরালো হলো।
এবং একই সঙ্গে মুসলিম ভোটের মধ্যে, মুসলিমদের মধ্যে যদি খানিকটা হলেও মনের ভেতর একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, যদি তারা এটা বুঝতে পারেন যে সত্যিই তো রাজনৈতিক দলগুলো তো আমাদের সবাই যার যখন ব্যবহার করার জন্য, ভোটের প্রয়োজনে ব্যবহার করছে, তাহলে তাদের ওই ভোট ব্যাংকে তাদের আস্থা টলতে পারে, ভোট ব্যাংকে কোথাও গিয়ে ফাটল ধরতে পারে। দুদিক থেকে বিজেপির লাভ। হয়তো কোথাও গিয়ে অমিত শাহর মাথায় ছিল যে এটা হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। অতীতে আমরা দেখেছি, ধরুন রাজীব গান্ধী সেই মাচান বাবার পায়ে মাথা টাথা ঠেকিয়েছিলেন, অনেক কিছু করেছিলেন। এবার সেটা করতে গিয়ে তাকে ব্যালেন্স করতে হয়েছিল, বাবরি মসজিদের দরজা খুলেছিল। এবার এই সমস্ত করতে গিয়ে শাহবানু মামলায় তাকে খানিকটা অন্যরকম একটু সংখ্যালঘু ঘেঁষা, তাদের মনস্তত্ত্ব ঘেঁষা একটা স্টান্স নিতে হয়েছিল। ফল হচ্ছে তার নিজের জায়গা, পায়ের তলার মাটি সরে গেছিল। একই জিনিস কেজরিওয়ালের ক্ষেত্রে হয়েছে। জয়ের পর গঙ্গায় গিয়ে ডুব টুব দিয়ে কত কিছু করলেন, ওই 370 ধারা বিলোপ নিয়ে হঠাৎ করে বিরাট খুশি হয়ে গেছিলেন, উদ্বাহু হয়ে নৃত্য করেছিলেন। এবার তারপর দেখুন কেজরিওয়ালের কী দশা। এগুলো সবকটাই কিন্তু প্রমাণ করে যে এই ব্যালেন্সের রাজনীতিটা না, এটা খুব ভীষণ গোলেমেলে আর বিপজ্জনক একটা ধাঁধা। এই ধাঁধার উত্তর মেলানোটা খুব কঠিন, এবং যে এই ধাঁধার গোলক ধাঁধায় ঢুকেছে সে সেই আলটিমেটলি ডুবেছে। এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তে খানিকটা হলেও অমিত শাহ দুদিকটাতেই খুঁচিয়ে দিয়ে ছেড়ে দিলেন। এবার তার চেষ্টাটা যে একেবারে বৃথা চেষ্টা না, সেটা সম্ভবত এক মুসলিমই বুঝিয়ে দিয়েছেন, তার নাম তহা সিদ্দিকী। উনি যে আশা নিয়ে মন্দির করে হিন্দুদের মন জয় করার চেষ্টা করছে, সেটা সাকসেস হবে না, ওটা তো সাকসেস হবে না। আবার এদিকে মুসলিমরা আস্তে আস্তে কিন্তু এই মুখ্যমন্ত্রীর কাজের ওপরে মুসলিমরা চটে যাচ্ছে বলে আমি মনে করি। বারবার দাবি যে আমাদের জন্য একটা মসজিদ করা হোক ওয়াকফ সম্পত্তি দিয়ে, তো সব শতবার বলেছি আমাদের জন্য হিট করতে একটা মসজিদ করা হোক। মসজিদ কেন হবে না? পশ্চিমবাংলায় মন্দির বা মসজিদের কোনো অভাব নেই, আছেই, কিন্তু সরকার যদি কোনো প্রয়াস করে তো সরকারের কাছে সবার দাবি সমান হওয়া উচিত। সেটা আমরা যেটা বারবার বলেছি, মন্দির তৈরি করাটা সরকারের কাজ নয়, ছেড়ে দিন জনতার উপরে, তার প্রয়োজন হলে করবে। আজকে মুসলিম সমাজ বা হুমায়ুন কবিরের মনে হয়েছে মসজিদ তৈরি করা, তারা চেষ্টা করছে সেখানে। দেখুন, তহা সিদ্দিকী যা মনে করছেন সেটা যদি রাজ্যের অধিকাংশ মুসলিম বিশ্বাস করতে শুরু করেন, তাহলে তো অমিত শাহের উদ্দেশ্যটাই পূরণ হয়ে যাবে। তৃণমূল বিজেপিকে ঠেকাতে হিন্দুদের দিকে ঝুঁকছে, এটা যদি মুসলিম সমাজ বিশ্বাস করতে শুরু করে এবং তারা যদি তৃণমূলের বাইরে অন্য কোনো দল থেকে নিজেদের প্রতিনিধি খুঁজে নিতে চায়, তাহলে তো তৃণমূলের ভোট মাইনাস আর বিজেপির ফয়দা। এই ভোট কাটাকুটির খেলাটা যে বিজেপির মাথায় রয়েছে, এবং তারা যে শুধু ধর্মে নয় আদর্শের ভোটেরও ভাগ চাইছে, সেটাও তো আজ অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন। এটাকে আমরা অমিত শাহের তৃতীয় সূত্র বলতে পারি, বা ওই ধাঁধার হেয়ালি আর কি। অমিত শাহ বলেছেন বাম আর তৃণমূল এই দুই আমলের মধ্যে যদি একটা তুল্যমূল্য বিচার করা যায়, তাহলে নাকি তৃণমূলের তুলনায় বামেরা অনেক এগিয়ে থাকবেন। ভাবতে পারছেন? বিজেপির মুখে, বিজেপির শীর্ষ নেতার মুখে বামেদের প্রশংসা। একদম ঠিক শুনেছেন, রাজনীতিতে সমস্ত কিছু হয়। এবার বামেদের প্রশংসা করে এমনি এমনি তো করছে না, নিশ্চয়ই কিছু চাইছে বিজেপি। চাইছে নাকি? এই সূত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো সমাধান করলে যেটা দাঁড়াবে, সব সমাধানেরই শেষে যে গুপ্তধন সেটা হচ্ছে ভোট। এবার বামপন্থীরা তারা অতীতে তাদের ভোট ওই বিজেপিতে গেছিল বলে বারবার শোনা গেছে। এবার দেখুন, কিছু সংখ্যক বাম ভোট যে ওখানে গিয়ে ও পাশেই থেকে গেছে বিগত বেশ কয়েক বছর ধরে, সেটা নিয়েও তো কোনো সংশয় নেই। তাই জন্যই তো বিজেপি আজকে এত শতাংশ ভোট পাচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে যারা বিগত বেশ কয়েক বছর ধরে রয়ে গেছে, তাদের ধরে নিচ্ছি সেটা বিজেপির ভোটই হয়ে গেছে, আর বাম ভোট নেই। কিন্তু তার বাইরেও হয়তো সংখ্যার বিচারে শূন্য, কিন্তু বাম মনোভাবাপন্ন বা একদম বাম সমর্থক বেশ কিছু মানুষজন রয়েছেন।
তাদের একটা সংখ্যা রয়েছে, একটা পার্সেন্টেজ রয়েছে, সেই ছোট হোক, যতই ছোট হোক, সেই পার্সেন্টেজকেও যে তিনি ছাড়তে চান না। আর একই সঙ্গে ওই যে বামেরা গিয়ে বিজেপি হয়ে গেছেন, তাদের মনের ভেতর কোথাও ওই বামপন্থা সম্পর্কে দুর্বলতা থাকলে, যদি চারপাশে আবার যখন বামেদের যুব নেতারা সব দৌড়ঝাঁপ করছেন টরছেন, এই সমস্ত দেখে ওই জাঠা টাঠা বেরোচ্ছে, বাংলা বাঁচাও টাচাও হচ্ছে, এই সমস্ত দেখে যদি কোথাও গিয়ে তাদের মনের মধ্যে সেই পুরনো আবেগটা উস্কে ওঠে এবং তারা উল্টো দিকে হাঁটতে শুরু করেন, সেই রাস্তাটাও বন্ধ করার চেষ্টা করলেন একই সঙ্গে। অর্থাৎ ওদিক থেকে আরও যতটা পারো বাম ভোটকে রামে আনো, আর নিজেদের জয়ে বামেরা রাম হয়ে গেছে তাদের আর ফের বাম হতে দিও না। এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবার 2019 সালের এই লোকসভা ভোট থেকে এই যে বাম ভোট রামে এসছিল, তার সুফল তো বিজেপি পেয়েছে। প্রায় 38% ভোট এ রাজ্যে ফিক্সড ডিপোজিট, ওই বলছিলাম। এবার পাশাপাশি বামেদের ভোটটা প্রচুর কমেছে। কিন্তু বামেরা আজ একটা কথা ভেবে খুশি হতে পারেন, দাঁত থাকতে যেরকম মানুষ দাঁতের মর্ম বোঝে না, তেমনি তারা ক্ষমতার থেকে সরে যাওয়ার পর তাদের গুরুত্ব রাজ্য রাজনীতিতে প্রতিষ্ঠিত হচ্ছে। সবারই এখন বামেদের ভালো লাগছে। এবং তাই অমিত শাহ যেই বামেদের প্রশংসা করেছেন, অমনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দুঃশাসন কমরেড বলে দিলেন। কমরেড মানে কি? মানে সাথী বা সঙ্গী। এবার দুঃশাসন কমরেড মানে সেটা বাম কর্মী সমর্থকদের ভাবতে বাধ্য করলেন মুখ্যমন্ত্রী। पूरा देश ऐसी आशा करता था कि यहाँ से कम्युनिस्ट जाने के बाद हिंसा और प्रतिशोध की राजनीति समाप्त हो जाएगी, मगर हुआ उल्टा। इन्होंने तो कम्युनिस्टों को भी अच्छा कहला दिया। मित्रों, अब तक 300 से अधिक भारतीय जनता पार्टी के कार्यकर्ता मारे गए हैं। 21 के चुनाव के बाद लगभग 3000 कार्यकर्ता विस्थापित बनकर आज भी अपने गांव में नहीं लौटे हैं। उनको दबाव बनाया जाता है कि आप तृणमूल का झंडा उठाओ तभी गांवों को रहने देंगे। क्या ये स्वस्थ लोकतंत्र की निशानी है? জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেড না বোমরেড আমি জানি না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের দুটো কানই কাটা, তার আবার কান কাটার ভয় কি? আমরা দুজন ভাই ভাই, দাদার মাথায় পাগড়ি আছে, আমার মাথায় নাই। এটাও একটা ধাঁধা। আমাদের জীবনটাই তো একটা ধাঁধা, এবং রাজনীতি আমাদের জন্য পুরোটা গোলক ধাঁধা বানিয়ে রেখে দেয়। তো আজকে ধাঁধা নিয়ে খেলতে ভালো লাগছে, জানেন তো। এই যে ধাঁধাটার কথা বললাম, এটার উত্তর কি বলুন তো? এই ধাঁধা শব্দটাই এর উত্তর। এবার ধাঁধা বানানটা কি? ধয়ে চন্দ্রবিন্দু আকার, তাই তো। তার প্রথমটা অর্থাৎ মাথায় পাগড়ি, ওই চন্দ্রবিন্দুটা। আর পরের ধয়ের আকারের মাথায় পাগড়ি নেই, মানে চন্দ্রবিন্দু নেই। কংগ্রেস আমলে ভানু বন্দ্যোপাধ্যায়, কাট্টু তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়। 70 বছর পর আরও এক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে দাঁড়িয়ে আজ একটা ধাঁধা দিয়েছেন। কার উদ্দেশ্যে? না, খুব স্পষ্ট করে বলেননি, কিন্তু খুব ভুল না হলে ওটা বিজেপির উদ্দেশ্যেই। সেই সব বাঙালির উদ্দেশ্যেও হতে পারে যারা ইংরেজি জানা নিয়ে একটু বাড়তি গর্ব করেন আর কি। এটা কিন্তু মারাত্মক। সবার একদম এই আত্মবিশ্বাস, ইংরেজি জানি, এটা ভেঙে চুরমার হয়ে যেতে বাধ্য। ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড। আগে বাংলা ভাষা শেখ, এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেঁচু হবে, কচুর নয় ইংরেজি জানবে। ঘেঁচুর ইংরেজি কি বের করো। এবার গোটা বিষয়টা শুনে আপনাদের মনে হতে পারে এটা কি? এই গোটা বিষয়টা এটার সাথে এটা মিলিয়ে গোটা ব্যাপারটা কি খুব হালকাভাবে নিচ্ছি আমরা? এটাই আমরা সব থেকে ভুল করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন তার মধ্যে কিন্তু একটা সিস্টেম থাকে। সেটাকে যতই অগোছালো মনে হয়, আসলে ততটাই সেটা গোছানো, এবং একটা সুনির্দিষ্ট বক্তব্য থাকে। আচ্ছা, এই যে এই জনসভাগুলো করেন নেতা নেত্রীরা, এর উদ্দেশ্য কি? মানুষের সাথে একটা যোগাযোগ স্থাপন করা এবং তাদের মনের ভেতর নিজের বক্তব্যটা ঢুকিয়ে দেওয়া।
কোনভাবে কোন রাস্তায় হাঁটলে মানুষের মনের ভেতরের রাস্তাটা সব থেকে সহজে পাওয়া যায় এবং তাদের মনের ভেতরটায় পৌঁছানো যায়? সহজ ভাষায় কথা বললে, তাদের ভাষায় কথা বললে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করেছেন। খুব ঠান্ডাভাবে খেয়াল করে দেখুন। এমনিতে তিনি স্টেজে হেঁটে হেঁটে বক্তৃতা দেন, আজ একদম ঠায় দাঁড়িয়ে বক্তব্য রাখলেন আর কি। এবার এইটার জায়গায় তিনি ওরকম কেউ কেউ বলতে পারে এটাও একটা ধাঁধা, আজকেই কেন এরকম দাঁড়িয়ে রইলেন, কেন আজকে এই বক্তব্য শুরুর মধ্যে মাইক গোলমাল করতে শুরু করলো। এবার এগুলো পরের গল্প। মুখ্যমন্ত্রীর সভায় কী করে মাইক গোলমাল করে, এটা অবশ্যই একটা ধাঁধা। কিন্তু আবার ফিরে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, খেয়াল করে দেখুন, এগুলো সব মানুষের ভাষা। মানুষের যে ভাষায় কথা বললে তাদের কাছে পৌঁছানো যায়, একদম সেই কলোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ল্যাঙ্গুয়েজ, বাঙালির নিজস্ব ভাষায় তিনি কথা বলেন। তিনি বাঙালির নিজস্ব লোক, এই কথাগুলো এবং প্রত্যেকটা শব্দর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন। দেখুন, তিনি বলেছেন ঘেঁচু, বলেছেন এগুলো সব বাংলার নিজস্ব জিনিস। এটাকে ইংরেজি করুক। এবার ইংরেজি করুক মানে যারা এগুলো এখানে আসছে, প্রচার করতে আসছে, বিজেপির যে নেতারা, তারা সব বহিরাগত, এবং শুধু বহিরাগত না, তাদের সাথে বাংলার কোনো রকম কোনো সম্পর্ক নেই, না ভাষায়, না মননে, না চিন্তায়, এবং বাংলা তাদের ধর্তব্যের বাইরে। তারা তাদের ক্ষমতার নেই বাংলাকে বোঝেন, কারণ বাংলার নিজস্ব কিছু জিনিস আছে, যে জিনিসটাকে না বুঝলে বাংলাকে বোঝা যাবে না, সেটা তিনি বোঝেন, অমিত শাহ নন। এটাই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিয়েছেন। ফলে যে জিনিসটা দেখে মনে হয় খানিকটা ধাঁধায় পড়ে যেতে, এই সমস্ত বলছেন কেন একটা মানে জনসমাবেশে, সেটা আসলে তিনি কোট অ্যান্ড কোট পাবলিকের মনের ভেতর ঢুকে যেতে করেন। এটাও বুঝে নেওয়ার দরকার রয়েছে। দেখুন, 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের যখন ওই সভাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও মাইকের গোলমাল হয়েছিল এখানকার মতো। এটা কিন্তু সিরিয়াসলি একটা বড় ধাঁধা। বারবার মুখ্যমন্ত্রীর সভার মাইক কেন গোলমাল করছে? এই ধরনের বিঘ্ন ঘটলে বক্তব্যের তোড়টাই নষ্ট হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজাজটাও কিন্তু গোড়ার দিকে খুব ভালো ছিল না, কিন্তু বড় প্লেয়াররা 2-4টে বল যখন দেখেন, তাদের মানে ক্রিকেটাররা বলেন, জানেন তো, বড় ক্রিকেটাররা যখন যেদিন দেখেন যে সব ঠিকঠাক হচ্ছে না, শুরুতেই প্রথম বলটাই যদি ব্যাটের মাঝখান দিয়ে খেলতে পারেন, তাহলে বুঝতে পারেন আজকে ঠিক আছে। কিন্তু প্রথম বলটায় ধরুন বিট হয়ে গেলেন, ঠিক মতো শটটা হলো না, তাদের মেজাজ খিচড়ে যায়। এবার তখন শুরুর দিকে তারা আর কোনো ঝুঁকিতে যান না, এটা ভিয়ের মধ্যে দিয়ে খেলেন। ভি মানে একদম সোজা বলটা মারলে একটু এদিক ওদিক যেতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সীমানার মধ্যে বলটা থাকে, যেটা ভি আকৃতির। কিছুক্ষণ এরমভাবে খেলার পর তাদের ছন্দটা ফিরে আসে, তখন তারা বাহারি সব শটগুলো মারতে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তাই হয়েছে, দেখছিলাম বক্তাদের ক্ষেত্রে এটা হয়। কিছুক্ষণ বলার পর আসল রিদিমটা এলো, এবং আমার দৃঢ় বিশ্বাস ওই ঘেঁচু কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে ভেবে রাখেননি। তিনি ওই রকম মানে লোকের সঙ্গে কথা বলতে বলতে তার একটা মিলিয়ে কথা বলার একটা পারদর্শিতা আছে, এবং তিনি দেখেন যে এটা বললে মানুষজন খুব দ্রুত এই ব্যাপারটার সাথে একাত্ম হয়ে যায়, ওই ছন্দ মিলন্তি ক্লাবের মতো আর কি ব্যাপারটা। সেইটা করে তিনি নিজের ছন্দটা ফিরিয়ে আনেন আসলে। সেইভাবেই হয়তো ঘেঁচুটা এসেছিল কচুর সঙ্গে, কিন্তু তৎক্ষণাৎ সেটাকে তিনি এত সুন্দরভাবে নিজের মতো করে বানিয়ে নিলেন কথাটা, যেটা কিন্তু একটা রাজনৈতিক বক্তব্য হয়ে গেল। এবার বুঝতে পারছেন বাংলার রাজনীতি, সেটা এবার যতই একটু ওই রঙ্গরসিকতা থাকুক, আসলে সেটা কাঠখোট্টাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি ভাষণটাও কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক ছিল। তার আগেই অমিত শাহ কলকাতায় সাংবাদিক সম্মেলনে একদম বাছাই শব্দ প্রয়োগ করেছেন, জবাব তো দিতেই হতো। আর ওরকম বাছাই ধারালো শব্দের উত্তরে কি আর মিষ্টি কথা বলা যায়? তিনিও দুর্যোধন, দুঃশাসন, শকুনি মামা,
মানে মহাভারতের কৌরব পক্ষের কুখ্যাত যত চরিত্র আছে সেগুলো সব বিজেপির নেতাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। আর যেহেতু আজ অমিত শাহ বলেছেন যে তৃণমূলের জমাটা এত খারাপ, বাম আমলকে মনে করাচ্ছে, বাম আমলকে ভালো মনে হচ্ছে, বা মনে করালেও তাও কথা ছিল, ভালো মনে হচ্ছে, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে একটা ব্র্যাকেটের মধ্যে বাম আর বিজেপিকে ঢুকিয়ে দিয়েছেন এবং বিজেপিকে এবার থেকে নিশ্চিতভাবেই প্রত্যেকটা জায়গায় তিনি কমরেড এবং বোমরেড বলে ডাকতে শুরু করে দেবেন। দেখুন, সংঘ প্রতিষ্ঠাতার থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন গৈরিক নেতাদের কমরেড নামে ডেকেছে ভাবা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিক দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করলেন, আর তিনি বাম জমানার একটা পুরনো অভিযোগ বিজেপির জন্য ফিরিয়ে আনলেন। এটাই হচ্ছে, বললাম না যে গোটা বিষয়টা সেই কবে একবার দেখেছিলাম মোহাম্মদ আলী বক্সিং করার সময় তিনি তার নেগেটিভ পজিশনটা, অর্থাৎ যখন তিনি মার খাচ্ছেন তখন সেই মার খেয়ে দড়ির ওপর পড়ে গিয়ে ছিটকে গিয়ে মারতেন, অর্থাৎ নিজের দুর্বল যে তম সময়টাকেই নিজের শক্তির উৎস করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই করলেন। তিনি যেখানে দেখলেন যেভাবে বামেদের প্রশংসা করেছেন অমিত শাহ, তিনি বামেদের সাথে বিজেপিকে মিলিয়ে দিয়ে বামেদের নামিয়ে দিলেন যাতে অটোমেটিক বিজেপিকে তার সাথে জুড়ে দেওয়া যায়। আপনি এক আমলের অমৃত নেবেন, বিষ নেবেন না, সেটা তো হয় না। এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছিল। সুতরাং তিনি বাম আমলে যে অভিযোগটা বামেদের বিরুদ্ধে করতেন সেটা বিজেপির জন্য ফিরিয়ে নিয়ে এলেন। রিগিং কি বলতেন মনে আছে? বামেরা সায়েন্টিফিক রিগিং করে। তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই হিসেবে তিনি তখন সেই বক্তব্যগুলো পেশ করতেন, এই অভিযোগগুলো ছুড়তেন। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে বাঁকুড়ার সভায় দাঁড়িয়ে সেই একই অভিযোগটা ফিরিয়ে এনে তিনি কিন্তু নিজের সেই পছন্দের বিরোধী নেত্রীর গাউনটা গায়ে জড়িয়ে নিলেন। আজকে অভিযোগ করলেন, বললেন বিজেপি এআই রিগিং করেছে। মানে রিগিংটা যে একটা সায়েন্টিফিক ব্যাপার, এইটার থেকে তিনি কোনোদিন বেরোবেন না, এটা পরিষ্কার করে দিয়েছেন। এআই ব্যবহার করে 54 লক্ষ মানুষের নাম ভোটার তালিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগটা তিনি তুলে দিলেন এবং বললেন দিল্লিতে বিজেপির তথ্য প্রযুক্তি সেলের একজন নাকি বসে রয়েছেন, তিনি বিভিন্নভাবে এই নামগুলো বাদ দেওয়াচ্ছেন। এবার এই অভিযোগ করা মানে একটা দুর্নীতির অভিযোগ তুলে দেওয়া, সেই দুর্নীতিটা বিজেপির গায়ে দাগিয়ে দেওয়া, বাম আমলকে খারাপ বলা, সেই একই দুর্নীতি তারা করত। সুতরাং তারা দুজন ভাই এই প্রচারটা করে দেওয়া। এবং সবথেকে বড় কথা, এই যে এত বিভিন্ন রকম দুর্নীতির নাম তাদের বিরুদ্ধে শোনা যাচ্ছে এবং যা হচ্ছে, এবার এই যে সবাই যে জায়গাটাকে বিজেপির নেতারা ভাবছিলেন তাদের সবচেয়ে শক্তির জায়গা হতে চলেছে এই এসআইআরের মাধ্যমে নাম বাদ যাওয়াগুলোকে, সেই জায়গাটাকেই একটা দুর্নীতির ছাপ বসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলের, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে, ইয়ারোরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। ধরুন আমার নামের সাথে আর একটা এআই এর নাম দিয়ে দিচ্ছে। এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না, বলছে ওটা অন্য লোকের নামে আছে। চোখ কান খাড়া রাখুন, এসআইআর মানে সর্বনাশ। দেখুন, এআই জিনিসটা প্রবল গোলমেলে এবং অত্যন্ত শিক্ষিত যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজকর্ম করে তারাও এটার সঙ্গে পুরোপুরি ওয়াকিবহল না। যারা এই কম্পিউটার নিয়ে খুব টেকসাভি তারাও এই ব্যাপারটার সাথে অতটা ওয়াকিবহল না। তাহলে প্রত্যন্ত গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষজন, তাদের কাছে এআইটা কী বলুন তো? অথচ তাদের কাছে এআইটাকে একটা দানব বানিয়ে দিয়ে সেইটার মাধ্যমে যে নামগুলো বাদ দেওয়া হচ্ছে, একটা কিছুর মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে, আপনি যদি এত কনফিডেন্টলি বলেন লোকজনের মনের মধ্যে ঢুকে যাবে, ও তাহলে কিছু একটা এনেছে, ওইটা দিয়েই বাদ দিচ্ছে। যারা আর একটু একটুখানি
বেশি তলিয়ে দেখার চেষ্টা করবেন, তারা যদি একটু তলিয়ে দেখার চেষ্টা করেন, দেখবেন নির্বাচন কমিশনও যখন প্রথম দিকে বিভিন্নভাবে কীভাবে এগোচ্ছে, তার মধ্যে এআই এর কথাও ছিল, এই নামঠামগুলো মেলানোর ক্ষেত্রে এগুলোরও কিছু কিছু সাহায্য নেওয়া হচ্ছে। সুতরাং 2 2 4 করতে কতক্ষণ? কিন্তু একটাই তো প্রশ্ন, এই যে 58 লক্ষর নাম যাদের বাদ দিয়ে খসড়া ভোটার তালিকাটা তৈরি করেছে নির্বাচন কমিশন, যাদের এই 58 লক্ষের একটা আলাদা তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকায় কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণও তো নামের পাশে লেখা রয়েছে। মৃত ভোটারদের তথ্য বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে রাজ্য যে ডেথ সার্টিফিকেট ইস্যু করে তাও দেওয়া হয়েছে। তাছাড়া নিখোঁজ ভোটার মানে যারা ফর্ম জমা দেননি এবং 2 জায়গায় নাম রয়েছে এমন ভোটার রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সব কটার ওপরে কারচুপির অভিযোগ ছাপিয়ে দিয়েছেন, সেটা হয়তো রাজনৈতিক দিক থেকে ঠিক আছে, কিন্তু তারপর যে বললেন যে এদের সবাইকে দিয়ে যেন ফর্ম ফিল আপ করানো হয় যাতে সবাই আবার ওই ভোটার তালিকায় ঢুকে পড়তে পারেন, এইটা লোকের কাছে কিন্তু সত্যি একটা বড় ধাঁধা। কারণ সেটা করা মানে ওই যাদের মৃত হিসেবে এই 58 লাখের মধ্যে নাম রয়েছে তাদেরও তো এই ভোটার তালিকায় ঢুকিয়ে মানে কোথাও গিয়ে ঢোকার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তাদেরও যদি কেউ অ্যাপ্লিকেশন করে দেন তাহলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড, মানে এমনিতেই ভুতুরে উপস্থিতিটা একটা বড় ধাঁধা, তারপরে যদি আবার জ্যান্ত ভূতেদের উপস্থিতি এইভাবে শুরু হয়ে যায় তাহলে আর দেখতে হবে না। তবে হ্যাঁ, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে মেয়ের নাম বাদ পড়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এটা তো আমরাও দেখেছি যে তাদের শুনানিতে যেতে হয়েছে। ডানকুনির কাউন্সিলর সূর্যদের নাম মৃতের তালিকায় এসেছিল। কাউন্সিলর তো শ্মশানে হাজির হয়ে কমিশনকে আহ্বান জানিয়েছিলেন সেখানে এসে দেখে যেতে, শর্টকাটটা করে দিয়ে যান। মানে তালিকাটা যে 100% নিখুঁত না এটা কিন্তু একদম সত্যি, তবে ভুলটা ভুলই নাকি ইচ্ছাকৃত ভুল সেটা স্পষ্ট নয়। এবার এটা আপনার আমার জন্য ধাঁধা, কিন্তু রাজনীতিকদের তাদের জন্য তো এটা সুনির্দিষ্ট একটা চক্রান্ত। কোনো ভুলকেই তারা ভুল দেখেন না, সেটা হয় ইচ্ছাকৃত হবে অথবা চক্রান্ত হবে। বিহারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন তেজস্বী যাদব কি অভিযোগ করেছিলেন আপনাদের মনে আছে? বলেছিলেন তার নাম ভোটার তালিকায় নেই, কিন্তু নির্বাচন কমিশন 1 ঘন্টার মধ্যে জানিয়ে দিয়েছিল যে তেজস্বীর নাম ভোটার তালিকায় রয়েছে, তিনি যে ভোটার কার্ডের নম্বর দিচ্ছেন সেটাই আসলে ভুল। এরপর তেজস্বী যাদবকেই প্রশ্ন করা হয় যে দ্বিতীয় ভোটার কার্ডটা তিনি পেলেন কোথা থেকে। তো সে যাক, ও ভোট চুকে গেছে, ওটা অন্য প্রশ্ন। তৃণমূল কাউন্সিলর বা সাংসদের ক্ষেত্রে পাল্টা কোনো অভিযোগ কিন্তু কমিশনের তরফ থেকে আসেনি, তার মানে নিশ্চিতভাবেই কিছু ভুল হয়েছে। এবার 54 লক্ষ না হলেও 1-8টা ভুল যে রয়েছে এটা নিয়ে কোনো সংশয় নেই। তৃণমূলের প্রতিশ্রুতি কী ছিল? একটাও যোগ্য ভোটার মানে বৈধ ভোটারের নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। তেমন কিছু এখনও ঘটেনি, তবে আন্দোলন ভাবটা কিন্তু শুরু হয়ে গেছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, তো একাই গেছেন, হয়তো চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিক্ষোভ দেখাবেন, কিন্তু সেখানেও তো একটা ধাঁধা আছে, দেখাবেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাম বাদ দিলে কি করতে হবে সেটা বাতলে দিয়েছেন। তিনি 7 এবং 8 নম্বর ফর্ম পূরণ করতে বলে দিয়েছেন। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। নিয়মটা জেনে রাখুন, 7 নম্বর ফর্ম আর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। যারা বিএলএরা আছে শুনে রাখুন ভালো করে, এবং পার্টির নেতারা যারা আছেন বা অঞ্চলের যারা আছেন, যারা আমার দলের সম্পদ, মেয়েরাও ভালো করে এই কাজটা করতে পারেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর প্রক্রিয়াটা শুরুর পর 57 জন বিএলও অথবা ভোটার আতঙ্কে মারা গেছেন। তাদের নামে জেলায় জেলায় নাকি শহীদ বেদি হবে। মানে 21শে জুলাইয়ের ওই শহীদদের পাশাপাশি আরেকটা শহীদ তালিকা তৃণমূল তৈরি করে ফেলল। নন্দীগ্রামে 2007 সালের 14ই মার্চ যারা গুলিতে মারা গেছিলেন সেই 14 জনও শহীদ। শহীদের মা হিসেবেই ফিরোজা বিবি বিধায়ক হয়েছিলেন। কিন্তু এই আন্দোলনে
এখনও শুভেন্দু অধিকারী তার হক রয়েছে বলে দাবি করেন। ওটা তাহলে একটা যৌথ তালিকায় রাখা যেতে পারে। আজ পর্যন্ত 57 জন যে এসআইআর এর বলি হয়েছে, এই 57 জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে। একটা করে শহীদ বেদি, 57 জনের নাম। আর দায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দুঃশাসন এবং ভ্যানিশ কুমার। দেখুন, এই যারা মারা গেছিলেন তারা নিশ্চিতভাবেই সবাই যে তৃণমূলের কর্মী বা সমর্থক ছিলেন এরম তো নয়, তাহলে সাধারণ মানুষ হিসেবে ধরা যেতে পারে। তারা মারা গেছেন, কিন্তু তাদের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী এবং কমিশন দায়ী, এ কথাটা বলে দুজনকে আবার একই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে তাদের পাশে একমাত্র তিনিই আছেন। তিনি ওই তার দলের হয়ে তার ডাকে সাড়া দিয়ে যারা এসে শহীদ হয়েছেন, শুধু তাদের শহীদ মনে করেন না, যারা সাধারণ মানুষ, যারা হয়তো কোনোভাবে একটা রাজনৈতিক ঘোর চক্রের মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারান, তাদেরকেও তিনি শহীদ বলেই মনে করেন। এবার এটাকে দেখে কেউ আবার এই শহীদ বিষয়টাকে নিয়ে একটা ধাঁধায় পড়ে গেলে সেটা আলাদা কথা। আসলে ধাঁধা তৈরি হয় কেন জানেন তো? সমাধানের জন্যে। তাই এতক্ষণ ধাঁধার কথা বললাম, এবার ধাঁধা সমাধানের কথাটা বলা শুরু করি। দেখুন, এসআইআরের শুরুতে একটা ধাঁধা তৈরি করা হয়েছিল, শুনেছিলেন আপনারা। সেটা কি? এসআইআর মানা হবে না। তৃণমূলের তরফে আওয়াজ তোলা হয়েছিল। তখন মনে হচ্ছিল যে এসআইআর না হতে দেওয়া হয় তাহলে কী হবে, তা তো ভোট হবে কি করে। তারপর তৃণমূলই বলল যে এসআইআরে যেন একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়। যদি এসআইআর নাই মানা হয় তাহলে আবার শর্ত কোত্থেকে এলো? হয় মানবো নয় মানবো না, এই দুটোই তো, এর মাঝামাঝি তো কিছু নেই। মানলে তবে শর্তের প্রশ্ন, না মানলে তো অমুক শর্ত এগুলো কোত্থেকে আসে? ধাঁধায় পড়ে গেছিলেন তো, জনতা পড়েছিল, এটা আমরা জানি। এই ধাঁধাটার সমাধান হলো কবে? যেদিন তৃণমূল বলে দিল বিএলওদের সঙ্গে সেঁটে থাকতে হবে বিএলএদের, ব্যাস ধাঁধার সমাধান। এবং এই বিএলএদের লিস্টটা সবার আগে কিন্তু তৃণমূলই রেডি করে রেখে দিয়েছিল। এরপর থেকে ধাঁধা তৈরি আর সমাধান দুটোই কিন্তু সমান্তরালভাবে চলছে। যেমন ধরুন অসিত মজুমদার, ধরে আনতে বলা হয়েছিল, চুঁচুড়ায় গতকাল বেঁধে আনার পরিস্থিতি তৈরি করেছিলেন। মাঝখান থেকে শুনানিটাই বন্ধ হয়ে গেছিল ঘন্টা দুয়েকের জন্য। অনেকেই ভেবেছিলেন যে দল যা বলছে তার থেকে হয়তো একটু আগ বাড়িয়ে বেশি করে ফেলছেন না তো। ধাঁধাটা গতকাল ছিল, আজ সলভ হয়ে গেল। গতকাল চুঁচুড়োর পর আজকে পোলবা, একই ঘটনা। অসিত মজুমদার ফের শুনানি বন্ধ করে দিলেন, তা একেবারে সিনেমার চিত্রনাট্যের মতো। মানে এসআইআর নিয়ে যদি কোনো দিন সিনেমা তৈরি হয়, অসিত মজুমদারের অংশটার জায়গা একদম পাকা। কি করেছেন তিনি? শুনানি কেন্দ্রের সামনে একেবারে জনশুনানি বসিয়ে দিলেন। শুনানির বদলে জনশুনানি। জনতার উদ্দেশ্যে বললেন, এসআইআর আপনাদের ক্ষতির জন্য, এটা কি চলা উচিত? বেশ কয়েকবার প্রশ্ন করার পর উত্তর এলো না। জনতা বুঝলো কি বলতে হবে, মানে তিনি কি শুনতে চাইছেন বলল। তারপর অসিত মজুমদার বললেন, তাহলে কি বন্ধ করা উচিত? এবারও শুরুতে কারোর মুখে কথা নেই, বেশ কয়েকবার জিজ্ঞাসার পর কেউ একজন বলে উঠল হ্যাঁ। ব্যাস, অসিত মজুমদার কমিশনের প্রতিনিধিকে বলে দিলেন আজ শুনানি বন্ধ। এতে করে কি হলো? ধাঁধাটা পুরোপুরি কেটে গেল। এটা যে দলের নির্দেশে তিনি করছেন এবং সেই নির্দেশেই দিকে দিকে অসিত মজুমদাররা সক্রিয় হয়ে উঠেছেন, এটা নিয়ে তো এখন আর দ্বিধা দ্বন্দ্ব বা ধাঁধা কোনোটাই রইল না। মুর্শিদাবাদ থেকে হাওড়া, দিকে দিকে দেখুন এই প্রতিরোধ এবং বন্ধ করে দেওয়ার গতিটা বাড়ছে। হুগলির সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত বলেছেন যে বিএলএ না থাকলে শুনানিটা বন্ধ করবেন বলে দিয়েছিলেন। তারপর নাকি বিএলএদের শুনানি কেন্দ্রে ঢুকিয়েই শুনানি হচ্ছে। আর যেখানে সেটা মানা হচ্ছে না, সেখানে একটাই স্লোগান, আজ থেকে পাঠশালা বন্ধ। আপনাদের মানসিক অশান্তিতে রাখছে। আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয়? এই হিয়ারিং হবে কি হবে না বলুন? কি চাইছেন আপনারা?
আপনাদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এরা, আপনারা সেটা মানবেন? হ্যাঁ? তাহলে কি করবেন? আপনারা এই হিয়ারিং বন্ধ করবেন? হ্যাঁ, বন্ধ করতে চাই। বন্ধ করতে চান? হিয়ারিং বন্ধ রাখুন আপাতত। আমাদের লিখে দেবে যে বিএলএ টুরা থাকবে এখানে, তবে হিয়ারিং হবে, না হলে হিয়ারিং বন্ধ থাকবে। বন্ধ রাখতো, বন্ধ চলছে এবং বিএলএ 2 যারা আছে তাদের এখানে বাধা দেওয়া হয়নি। আমরা বলেছিলাম বাধা দিলে হিয়ারিং বন্ধ করে দেবো, কিন্তু বাধা দেয়নি, তাদেরকে কাজ করছে, কোনো অসুবিধা নেই। দলের লোক ঢুকতে দিলে শুনানি চলবে, না ঢুকতে দিলে শুনানি বন্ধ। দেখুন, তৃণমূলের দিক থেকে কিন্তু আর কোনো ধাঁধা নেই। এবার প্রশ্ন একটাই, তৃণমূল জোর জবরদস্তি বিএলএ 2 ঢোকাতে চাইছে কেন, আর কমিশনই বা ঢুকতে দিচ্ছে না কেন? এটা কিন্তু ধাঁধা, এখন অবধি ধাঁধা। এটা চেষ্টা করতে পারি সমাধানের, এই অবধি আর কি। দেখুন, খসড়া তালিকাটা প্রকাশের সময় কমিশন একটা সাংবাদিক সম্মেলন করেছিল। কি বলেছিল সেখানে? শুনানিতে কারা কারা থাকবে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। ভালো করে শুনুন, কমিশন বলে দিয়েছিল শুনানিতে কারা কারা থাকবে, কারা কারা থাকবে না সেটা তো বলেনি। ধাঁধাটা এখানে, কমিশন বলে দিয়েছে শুনানিতে থাকবে ইআরও, এইআরও, অ্যাডিশনাল ইআরও, এমনকি দরকারে বিএলওরাও। তাই সেটাই লিখিত আকারে দেওয়া হয়েছে, কিন্তু কারা থাকবে না সেটা যেহেতু বলা হয়নি, তাই কমিশনও লিখিত দেয়নি। এই যে তৃণমূল জানতে চাইছে বারবার যে লিখিতভাবে দিক, লিখিতভাবে দিক, সেটা যে তারা দিচ্ছে না তার কারণটা তো এটাই, বলাই হয়নি, তারা আর কি লিখিত দেবে। এবার কমিশন বলতে চাইছে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, আর উল্টো দিকে তৃণমূল বলতে চাইছে আমার এই পথ চাওয়াতেই আনন্দ। এবার তৃণমূল লিখিত না পেলে বিএলএ হাজিরার দাবির থেকে সরবে না, আর এখান থেকেই পরের ধাঁধাটা শুরু। এনুমারেশন ফর্ম দেওয়ার সময় বিএলওদের সঙ্গে কারা ছিল? পার্টির লোক, এই বিএলএরা। পরবর্তী ক্ষেত্রে বহু জায়গায় এই এনুমারেশন ফর্মগুলো কালেকশন কারা করেছিলেন? সব জায়গায় তো বিএলওরা গিয়ে পৌঁছতেও পারেননি, এই বিএলএরা। তখন কমিশন আপত্তি করেন, তখন শেষ বেলায় ওই ফর্ম ডিজিটাইজেশনের একটা তাগিদ ছিল, তারা ছিল, ফলে বিএলওদের বলেছিলেন আপনারা সব ফর্মগুলোকে আপলোড করুন, ততক্ষণ যে কটা বাকি ঠাকি আছে সে কটাকে না হয় ওই বিএলএরাই কালেক্ট করে নিয়ে আসবে, আবার আপনাদের দিয়ে সই টই করিয়ে ফেরত দেবে। বহু জায়গায় হয়েছে এটা, কিন্তু ঘটনা হচ্ছে সেটাও লিখিত পড়িত কোথাও কিছু নেই, সুতরাং সব ঠিক আছে। এবার ফর্ম ফেরতের সময়ও বিএলএরা বিএলওদের সঙ্গে ছিলেন, কমিশন তখন আপত্তি করেনি। তাহলে শুনানিতে পার্টির লোক থাকলে কমিশনের আপত্তি কেন? আজ এই প্রশ্নটাই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রশ্নটা এড়িয়েও যাওয়া যাচ্ছে না, আরেকটা সম্ভাবনাও, যেটা কমিশন বা তৃণমূল কোনো পক্ষই কিন্তু আগ বাড়িয়ে বলছে না। সম্ভাবনাটা কি? দেখুন, পোলিং স্টেশনে যে ভোট চুরি হয় এই অভিযোগ আমরা নিয়মিত শুনেছি। এই শুনানিতেও যে তেমন চুরির আশঙ্কা সব পক্ষ করছে, এটাও তো এই ধাঁধাটার সমাধানের চেষ্টা করলেই পরিষ্কার। দলের এজেন্ট না থাকলে কমিশন মানুষের নাম চুরি করতে পারে, মানে কেটে দিতে পারে, এই আশঙ্কা হচ্ছে তৃণমূলের। আবার একই আশঙ্কা কমিশন করছে যে যদি তৃণমূলের এজেন্ট থাকে তাহলে হয়তো ভূতের নাম ওখানে ঢুকিয়ে দিতে পারে, অর্থাৎ এমনিতে বা অন্য কারোর নাম টাম ঢুকিয়ে দিতে পারে, মানে সেখানেও গণ্ডগোল। দ্বিমুখী সমাধান হলো কি না? এবার এই লড়াইয়ের মূল কারণটা তাহলে কি? এইটা হচ্ছে আপনার আমার জন্য ভীষণ ইন্টারেস্টিং, জানেন তো। তার মানে রাজনৈতিক দল থেকে কমিশন সবাই মানছে যে ভোট চুরি হবে না, এর কোনো গ্যারান্টি নেই, অথচ জনতার অবস্থা দেখুন। রাজনীতি আর কমিশন দুপক্ষের ওপরে নির্ভর করছে তাদের বাঁচা মরা। এই যে এই বয়স্ক লোকগুলো এই অবস্থায়, যারা এত বছর ধরে অনেকে ভোট দিয়ে এসছেন, যাদের বাপ ঠাকুরদা সবাই এখানকার বাসিন্দা, তাদের যেরকম হুড়ুমুড়িয়ে দৌড়তে হচ্ছে নিজেদের নাগরিক প্রমাণ করার জন্য, এর চেয়ে বড় ধাঁধা আর কি হতে পারে বলুন তো? প্রত্যেকটা বিএলএ দেখবেন যতক্ষণ পর্যন্ত জেনুইন ভোটারের নাম না উঠছে
কেউ এলাকা ছাড়বেন না। আপনারা নিজেদের জিজ্ঞেস করুন তো, এনুমারেশনের সময় বিএলএ থাকবে, পোলিং স্টেশনে বিএলএ থাকবে, তাহলে তুমি যখন 1,36,00,000 নাম বাদ দিচ্ছ তখন কেন বিএলএ থাকবে না? তার কারণ বিজেপির বিএলএ নেই, তো এজেন্সি দিয়ে কাজ করা, তো এজেন্ট নেই গ্রামে গঞ্জে, তাই নিজের নেই বলে যাতে অন্য কেউ না ঢুকতে পারে। আমরা তো বলছি বিজেপি থাকুক, সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। শুভেন্দু অধিকারী আবার আজ আরেকটা ধাঁধা তৈরি করে দিলেন, জানেন তো ধাঁধাটা কি? কমিশন একদিকে যেরকম করা, আরেকদিকে সেই কমিশনই নাকি নমনীয়। একই অঙ্গে করা আর নমনীয় দুটো কি করে হয়? গতকালের পর আজ শুনানি বন্ধের হুঁশিয়ারি ক্রমশ বাড়ছে। কমিশন কি করছে? কমিশন কি চাইছে শুনানি বন্ধ হয়ে যাক? নাহলে কেন কোনো বন্দোবস্ত করা হচ্ছে না? শুধু ওই ডিজিকে বলা হয়েছে যে একটুখানি নিরাপত্তার বড় ব্যবস্থা করে দেওয়া হোক, তার বাইরে আর কিছু করণীয় নেই? নাকি তারা জল মাপছে? জল মাপা তো কমিশনের কাজ না, তাহলে জল এত দূর গড়াচ্ছে কীভাবে? দেখুন, কমিশনের আধিকারিকদের মনোবল তো ভাঙার উপক্রম হচ্ছে, সেটা নিয়েও তো কোনো বিশেষ হেলদোল দেখা যাচ্ছে না। আপনাদের দেখিয়েছিলাম শ্রী মুরুগন, ওই বিশেষ পর্যবেক্ষক, তাকে গতকাল মগরাহাটে বাধা দেওয়া হয়েছিল, গাড়িতে হামলা পর্যন্ত হয়েছিল। এটা কিন্তু দ্বিতীয়বার। কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি কেন? মুরুগানের মতো কড়া অফিসারের যদি এরকম অবস্থা হয়, নিচু স্তরের কর্মীদের কী হবে? এই বার্তাটা ছড়িয়ে যাচ্ছে না তো? দেখুন, কমিশনার তো সব কিছু হয়ে গেলে গোটা কমিশনের ভবনটাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলবে। এখনই যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে, কিন্তু আসলে যারা কাজটা করছেন তাদের কি হচ্ছে? এটা নিয়ে কমিশন যত ধোঁয়াশা তৈরি করছে ততই তাদের নিষ্ক্রিয় বলে মনে হচ্ছে, আর ততই তৃণমূল সক্রিয় হয়ে উঠছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিএলএ 2দের শুনানিতে থাকতে না দিলে কমিশনের জবাব চাইতে দিল্লি যাবেন, সঙ্গে আইনি লড়াইও হবে। আজ তিনি সত্যিই দিল্লি উড়ে গেছেন। মানে একদিকে দলের কর্মী সমর্থকদের পথে নামানো হলো, আর আরেকদিকে দলের তরফে কমিশনের ওপর চাপটা আরও বাড়ানো হলো। মোদ্দা কথা হলো, এসআইআরকে কেন্দ্র করে দল একজোট হয়ে দৌড় শুরু করলো। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু এই দৌড়ের মাঝে কোনো বিরতি নয়, কোনো পিকনিক নয়, সব আনন্দ ওই সব রেস জেতার পর। এবার একসঙ্গে সবাইকে রিলে রেসে দৌড় করানোর আরেকটাও লক্ষ্য আছে। দৌড়ের ট্র্যাকে নামিয়ে দিতে পারলে সবার লক্ষ্য কিন্তু ফিনিশিং পয়েন্টে থাকবে, এতে নিজেদের মধ্যে ঝামেলাগুলো কমবে। কারণ তৃণমূল তো জানে জেলায় জেলায় ঝামেলা ঝগড়াঝাটি এগুলো তো কিছু কম নেই। এই জন্যই কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। এদের কাজ মূলত দুটো, এক উন্নয়নের পাঁচালীকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, আর এসআইআর নিয়ে 24 ঘন্টা সক্রিয় থাকা, যাতে অশান্তিতে মাথা ঘামানোর সময় না থাকে। দলনেত্রী কিন্তু আজ চরম হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যারা লক্ষ্যচ্যুত হবেন তাদের জন্য দলের দরজা খোলা, মানে এক্ষেত্রে ঢোকার জন্য না, বেরিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু দরজা খোলা রেখে তাহলে কি দরজায় খিল দেওয়ার চেষ্টা হচ্ছে? এটাও একটা ধাঁধা। কিন্তু ঠিক যেরকম ধাঁধাটা তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী যেভাবে অমিত শাহের জন্য একটা সম্ভাব্য গণ্ডি দেখিয়ে দিয়েছেন সবাইকে। তিনি স্পষ্ট বলেছেন তারা সৌজন্য দেখিয়েছেন বলে অমিত শাহ চারপাশে ঘুরে বেড়াতে পারছেন, কিন্তু সৌজন্য যদি না দেখাতেন তাহলে কি হতো? 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন, মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম।
এটা কিন্তু বুঝে নেওয়ার বিষয়। এটাও আরেকটা ধাঁধা। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যেখানে একটা এই গণ্ডি কাটার ধাঁধা অপেক্ষা করে, সেখানে আমি আপনি সবাই কোন ছাড়।